This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রথমেই একটা কথা স্পষ্ট করে রাখি, একজন পুলিশ অফিসার যেভাবে একজন শিক্ষককে লাথি মেরেছেন সেই ঘটনাকে আমরা কেউ সমর্থন করি না। দল সমর্থন করে না, সরকার সমর্থন করে না, কেউ করে না, এবং এটা কোনো ইন্ডিভিজুয়াল পুলিশের অ্যাক্টিভিটি অ্যাজ হোল পুলিশ ফ্রেটার্নিটিও সমর্থন করে না। কারণ কোনো মানুষকেই একজন পুলিশ বা কোনো মানুষই কোনো মানুষকে লাথি মারতে পারে না, অশোভনীয়। যেমন ওমপ্রকাশ মিশ্রকেও লাথি মারতে পারে না যাদবপুরের ছাত্ররা, তেমন একজন শিক্ষককে একজন পুলিশ লাথি মারতে পারে না। এটা প্রত্যেকের কোড অফ কন্ডাক্টের বিরুদ্ধে, মানুষ হিসাবে কোড অফ কন্ডাক্টের বিরুদ্ধে, প্রফেশন হিসাবে তো অনেক পরের কথা। কিন্তু গোটা ঘটনাটা সূত্রপাত কোথা থেকে? আমি আপনাদের একটা কথা বলছি, এই যে আন্দোলনটা হলো, এই যে আন্দোলনটা অর্গানাইজ করা হলো কসবার ডিআই অফিসের সামনে, সমস্ত ডিআই অফিসের সামনেই করার কথা হয়েছিল, সেখানেও হলো। সেখানে আন্দোলনরত যারা ছিলেন তারা বলছিলেন শান্তিপূর্ণ আন্দোলন। আমার বিশ্বাস ওখানে শিক্ষকদের মধ্যে বামরাম মিশেছিল, এটা আমার বিশ্বাস, কারণ শিক্ষকরা এই কাজ করতে পারেন না। যদিও আমরা জানি শিক্ষকদের মানসিক অবস্থা কি, চাকরি চলে গেলে প্রত্যেকটা মানুষের মানসিক অবস্থা কি হয় পেছনে সংসার করে থাকলে। সেই শিক্ষকরা ওখানে গেলেন, তাদের মধ্যে রুখে থাকা কিছু দুষ্কৃতী, কিছু রাজনৈতিক দুষ্কৃতী, তারা উস্কানি দিল, দরজা ভাঙার চেষ্টা হলো। এবার ভাবুন, একটা ডিআই অফিস, সরকারি সম্পত্তি, সেখানে দরজা ভেঙে ঢোকার চেষ্টা হচ্ছে, তার মানে সেটা তো কোনো শান্তিপূর্ণ আন্দোলন নয়। পুলিশ কি সেটা আটকাবে কি আটকাবে না? সাধারণ নিয়ম কি বলে? পুলিশ তো আটকাবে, প্রতিরোধ করবে। এবার ধরুন পুলিশ প্রতিরোধ করছে, তারপরে পুলিশের সঙ্গে এইটা হলো, যেটা আমি এখন আপনাদের দেখাতে চলেছি। দেখুন, এই পুলিশটাকে প্রথম মেরেছে, ঠিক আছে, মারার পর তারপর লাঠিচার্জ হয়েছে। দেখেছেন একজন পুলিশকে কিভাবে হেনস্থা করা হলো, মারধর করা হলো। এখানেই শেষ নয়, বাইরের দিকের একটা ভিডিও দেখুন, শুনুন। পেট্রোল নিয়ে জ্বালিয়ে দেব, পেট্রোল নিয়ে জ্বালিয়ে দেব। এই দুটো চিত্র দেখে আপনারা বিশ্বাস করেন এরা কোনো সাধারণ শিক্ষক হতে পারে? আমি তো বিশ্বাস করি না। আমার বিশ্বাস এরা কোনো রাজনৈতিক গুন্ডা, এরা শিক্ষক হতেই পারে না। শিক্ষকদের মধ্যে ঢুকে গিয়ে এরা এই কাজটা করেছে। কিন্তু এরা উস্কালো, এবং উস্কানোর পর পুলিশকে মারধর, গেট ভাঙতে চাওয়া, এবং তারপরে বাইরে জ্বালিয়ে দেবো পেট্রোল নিয়ে, এরকম ঘটনা। তো এরপরে পুলিশের কাছে আর কি অপশন থাকে? দেখুন, আমাদের সরকার আগাগোড়া সংযত। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পুলিশ ট্রিগারহ্যাপি নয়। আজ অব্দি আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ একজন মানুষকে গুলি করে মারেনি। জ্যোতি বসুর সরকার, বুদ্ধবাবুর সরকার এই কাজ করে গিয়েছেন। সিঙ্গুর থেকে, নন্দীগ্রাম থেকে 21শে জুলাই একের পর এক উদাহরণ আছে, বললে শেষ হবে না। আর অন্যান্য রাজ্যের কথা তো বাদই দিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু গুলি চালাতেই অ্যালাউ করেন না তা নয়, উল্টে পুলিশকে স্ট্রিক্ট নির্দেশ দেওয়া আছে, খুব সমস্যা না হলে কেউ লাঠিও চালাবেন না, বল প্রয়োগও করবেন না। কিন্তু এই পরিস্থিতির যদি সৃষ্টি হয়, যেখানে পুলিশের প্রাণ সংশয়, যেখানে সরকারি সম্পত্তি ভাঙচুর হতে পারে, পুলিশের একটা ন্যাচারাল ডিউটি সরকারি সম্পত্তিকে সেভ করা, এটা যে কোনো স্টেটের পুলিশ যে কোনো জায়গায় করবে। তারপরে যদি এরকম কাজ হয়, তাহলে পুলিশ সেটা প্রতিরোধের চেষ্টা করবে না? এটা আমার আপনাদের কাছে 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর বক্তব্য কি? আচ্ছা, আমি একটা কথা বলুন তো, এই যে শিক্ষকরা যখন চাকরি হারালেন, তারপরে তারা তাদের বক্তব্য মুখ্যমন্ত্রীকে জানানোর জন্য তাদের কি কালীঘাটে বা নবান্নের বাইরে ধর্ণা দিতে হয়েছে দিনের পর দিন? মুখ্যমন্ত্রীকে চিঠির পর চিঠি লিখে হাঁপিয়ে যেতে হয়েছে? মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে তার সাথে দেখা করার জন্য পায়ে সুতলাক হয়ে গেছে, যেটা আগেকার দিনে হতো? হয়নি তো। তাদের এক ডাকে মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে হাজির হয়েছেন, পার্টি মিটিং নয়, চাকরিহারা শিক্ষকদের মিটিংয়ে মুখ্যমন্ত্রী হাজির হয়েছেন একা বাঘিনীর মতো, এবং সেখানে দাঁড়িয়ে শিক্ষকদের অভয় দিয়েছেন, দিদির মতো বলেছেন, মায়ের মতো বলেছেন, আমি তোমাদের পাশে আছি। এবং শুধু সেখানেই শেষ নয়, তার সরকারের প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি সবটা পরিষ্কার করে বলেছেন, আকারে ইঙ্গিতে, আইনের ফাঁক এড়িয়ে যতটা বলা সম্ভব, ইঙ্গিতবাহী যারা বুদ্ধিমান, সমাজদারকেলি ইশারাহি কাফিয়া, তারা সবটা বুঝবেন তিনি কি কি ইঙ্গিত দিতে চেয়েছেন। আপনাদের তো মাইনে কেউ বন্ধ করেনি, আপনারা কেন সার্ভিস বন্ধ করে দিচ্ছেন, কেন ভলেন্টিয়ারি সার্ভিস দিচ্ছেন, এই সব রকম ভাবে তিনি অনেক অর্থে বোঝানোর চেষ্টা করেছেন। এবং তার সরকার যে এরপরে ক্লারিফিকেশন চাইবে কোর্টের থেকে, তারপর রিভিউ পিটিশন দাখিল করবে, এবং এরপরেও যদিও না হয়, এই দুটোই যদি ফেল করে, তারপরেও তিনি কি করবেন সবটা বলেছিলেন। তিনি কিন্তু কোনো জায়গা থেকে এই ইঙ্গিত দেননি তার সরকার হাত তুলে নিচ্ছে, বরং তিনি মায়ের মতো, দিদির মতো পাশে আছেন বোঝানোর চেষ্টা করেছিলেন। কদিন আগের ঘটনা? 1 দিন আগের ঘটনা তো, মাত্র 1 দিন আগে, মানে 2 দিন ধরতে গেলে, যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী তাদেরকে এই অভয়টা দিলেন। সামনে 2-3 মাস সময় রয়েছে, আপনারা তাকে 2 মাস তার অ্যাক্টিভিটিগুলো করার সুযোগ দেবেন না? সরকারের কাজ করার সুযোগ দেবেন না? মুখ্যমন্ত্রী এটা আমি মেনে নিতাম, মুখ্যমন্ত্রী নেগেটিভ কিছু বলতেন, তারপরে আপনারা আন্দোলনে নামতেন।
যেটা উত্তরপ্রদেশে হয়েছিল, যেটা ত্রিপুরায় হয়েছিল, যেটা বাংলাতে এর আগে ইতিহাসে হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী সব রকমভাবে পাশে দাঁড়ানোর কথা বলো, তাকে একটু সময় দিলেন না? কাদের উস্কানিতে আপনারা একাংশ এভাবে নামলেন রাস্তায়? এবং নামলেন শুধু না, হিংসাত্মক দিকে নিয়ে চলে গেলেন, যেভাবে ভিডিওতে দেখালাম আমি। একটা বড় অংশের শিক্ষক তো মুখ্যমন্ত্রীর আহ্বান শুনে তারা স্কুলে ফিরে গিয়েছেন। যারা বুদ্ধিমান, যারা বুঝেছেন কি বলতে চেয়েছেন মুখ্যমন্ত্রী, তারা স্কুলে স্কুলে ফিরে গিয়েছেন। একাংশ যারা রয়ে গেলেন, তারা বামরামের উস্কানিতে পড়ে এই কাজটা কেন করতে গেলেন? শিক্ষকদের গায়ে পুলিশের লাঠি পড়ছে, একজন ছাত্র হিসেবে এই জিনিস দেখতে আমার ভালো লাগে না। আমিও তো ছাত্র ছিলাম, আমিও তো শিক্ষকদের কাছে পড়েছি, সত্যি আমার চোখে জল চলে এসেছিল, এই দৃশ্য আমার ভালো লাগেনি। কিন্তু পুলিশের যদি প্রাণ সংশয় হয়, সরকারি সম্পত্তি ভাঙচুর থেকে যদি আটকাতে হয়, পুলিশই বা কি করতে পারত? 3 নম্বর পয়েন্ট, জ্যোতি বসু যখন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, সম্ভবত 1992 সাল, প্রায় 73,000 শিক্ষক হঠাৎ করে একদিন সিদ্ধান্ত নিলেন যে 65 বছর থেকে তাদের রিটায়ারমেন্টের বয়স কমিয়ে 60 বছর করা হবে, এবং কোনো আগাম নোটিফিকেশন না। শিক্ষকরা পরের দিন সকালবেলা উঠে পেপারে দেখতে পেলেন এই খবর। 73,000 শিক্ষকের মাথায় বাজ ভেঙে পড়েছিল। কেন জানেন? কারণ কেউ তার ছেলে মেয়েদের বিয়ের জন্য টাকা ভেবেছিল, আরো তো 5টা বছর চাকরি আছে, বিয়ে দেবো। কেউ বাড়ি কেনার কোনো প্ল্যানিং করে রেখেছিল, কেউ অন্য কিছু প্ল্যান করে রেখেছিল। সবাই জানতো আমার 5টা বছর আরো চাকরি আছে। কিন্তু হঠাৎ করে তাদের চাকরি জীবন থেকে 5টা বছর খেয়ে নেয় জ্যোতি বসুর সরকার। সেই সময় এই চাকরি প্রার্থীরা আন্দোলন করে। সেই আন্দোলনে জ্যোতি বসু দেখা তো করেননি, উল্টে পুলিশ দিয়ে তাদেরকে পিটিয়েছিলেন, অ্যারেস্ট করিয়েছিলেন। মাঝরাত্রিবেলা তাদেরকে জেল থেকে ছাড়া হয়েছিল। এটা জ্যোতি বসুর ঘটনা বলছি। সিপিএম এর আপনারা অনেকেই বলবেন, দেবাংশু তুমি কি জ্যোতি বসু দিয়ে রাজ্যের কাজকে জাস্টিফাই করতে চাইছো? না দাদা, এটা আপনাদের ভুল ধারণা। আমরা যখনই উত্তরপ্রদেশ বা সিপিএম আমলের উদাহরণ দিই, আপনারা অনেকেই বলেন তোমরা কি জাস্টিফাই করার চেষ্টা করছো। দিস ইজ অ্যাকচুয়ালি নট ট্রু। আমরা জাস্টিফাই করার চেষ্টা করি না। কি করার চেষ্টা করি জানেন? এই যে টিভি খুললেই এই সবকটা ঘটনার পরিপ্রেক্ষিতে রিয়াকশন কারা দেয়? সিপিএম বিজেপির লোকজন। তো যে সিপিএম বিজেপির লোকজন রিয়াকশন দিচ্ছে, তাদের কাউন্টারটা তো দিতে হবে যে ভাই তোমরা যে বলছো তোমরা এতটা সতী নও, তোমরা এটা বলার জায়গায় নেই। হ্যাঁ, সুশীল সমাজ বলুক, সংবাদ মাধ্যম বলুক, আমরা উত্তর দেব। কিন্তু যখন রাজনৈতিক দল হিসেবে সিপিএম বলছে, তখন তো তাদের কথাটা মনে করিয়ে দেওয়াটা কর্তব্য। কারণ অনেকেই তো ইতিহাস জানেন না। যখন বিজেপি বলছে, তাদের উত্তরপ্রদেশে কি হয়েছে মনে করিয়ে দেওয়া কর্তব্য, যেটা এখন আমি করতে চলেছি। 69,000 শিক্ষক এই উত্তরপ্রদেশে, প্যানেল বাতিল হয়ে গেল। 69,000 ইফ আই এম নট রং। শিক্ষকরা রাস্তায় নামলে উত্তরপ্রদেশ সরকার পেটালো বেমালুম। এখন সার্চ করুক ইউটিউবে গিয়ে, ইউপি টিচার অ্যাজিটেশন লাঠি চার্জ, ইউটিউবে গিয়ে সার্চ করুন, পেয়ে যাবেন ভিডিও। জ্যোতি বসুর সময় তো ভিডিও ছিল না, পাবেন না। এই কারণে সিপিএম অনেক সময় বেঁচে যায়, ওদের সময় ভিডিও ফটোগ্রাফ অত ছিল না বলে, পেপার কি ভরসা ছিল। তো উত্তরপ্রদেশে বিজেপিও শিক্ষকদের পেটালো, আর জ্যোতি বসু তো শুধু পেটালো না, অ্যারেস্টও করলো। তারা আজকে পশ্চিমবাংলার মাটিতে যখন রাজনৈতিক জ্ঞান দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তখন আমাদের এই কথাগুলো বলতে হয়। আমি শিক্ষকদের কাছে শুধু এইটুকু অনুরোধ করব, দয়া করে সরকারকে সময় দিন, সরকারকে সরকারের মতো করে চেষ্টা করতে দিন। আপনারা তো বুঝতে পারছেনই, আপনারা তো যোগ্য, আপনারা জানেন। আপনারা যখন যোগ্য, তো আপনাদের চাকরি যাওয়ার কথা নয়। তাহলে তো আপনারা বুঝতে পারছেন এর পেছনে কোনো একটা চক্রান্ত আছে, যে আপনারা যোগ্য হওয়া সত্ত্বেও আপনাদের চাকরি চলে গেল। কারণ আইনের নিয়ম কি বলে? একজনও নিরপরাধীর যেন শাস্তি না হয়, এটা আইন বলে। সেই আইনের বিরুদ্ধে গিয়ে কোথাও একটা জাজমেন্ট এলো, বা সেই নীতি যে নিয়ম যেটা আমরা জানি তার বিরুদ্ধে গিয়ে কোথাও একটা জাজমেন্ট এলো, নিশ্চয়ই কোথাও একটা মিসকমিউনিকেশন বা কোনো একটা বৃহত্তর কারণ আছে। সরকার তার ব্যাপারে কাজ করছে। মুখ্যমন্ত্রী দুদিন আগে আপনাদের সঙ্গে মিট করেছেন, শিক্ষামন্ত্রী ক্রমাগত একটা কমিউনিকেশন করার চেষ্টা করছেন, মুখ্যমন্ত্রী প্ল্যান ABCD বলে দিচ্ছেন, দুদিনও হচ্ছে না। একটা বড় অংশের শিক্ষক কাজে ফিরে যাচ্ছে, তারপরও হাতে গোনা কয়েকজন। আপনারা কেন সিপিএম বিজেপির ফাঁদে পা দিচ্ছেন? আমি আবার বলছি, আপনাদের দিয়ে ওরা ওদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করতে চায়, ওদের আর কিচ্ছু করার নেই। রাজ্যটাকে অস্থির করতে চায় ওরা। প্লিজ ওদের পাতা ফাঁদে পা দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর প্লিজ ভরসা রাখুন। আরেকটা বিজেপির যারা কথা বলছেন তাদের উদ্দেশ্যে বলি, ত্রিপুরাতে 10,323 জনের চাকরি চলে যায় সিপিএম এর অপদার্থতার কারণে। 10,323। আপনি বলবেন এখানে 26,000, মানে 10,323। ত্রিপুরার জনসংখ্যাই 36 লাখ, এখন হয়তো 40 লাখ হবে। আর পশ্চিমবঙ্গে 10 কোটি, মানে পশ্চিমবঙ্গের কত ভাগের হচ্ছে আপনারা হিসাব করে দেখতে পারেন। সেই ত্রিপুরাতে 10,323 জনের চাকরি চলে যায় সিপিএম এর জামানায়, সিপিএম এর দুর্নীতির জন্য, সিপিএম এর অপরাধের জন্য। এই সেম যারা এখানে কথা বলছে, সেম সিপিএম তারা করেছিল, ত্রিপুরাতে ক্ষমতায় ছিল। 18 সালে সরকার পরিবর্তন হয়ে বিজেপি আসে ক্ষমতায়, সিপিএমকে সরিয়ে। বিজেপি ক্ষমতায় আসার আগে তাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, আমরা ক্ষমতায় এলে এদের প্রত্যেকের জন্য ব্যবস্থা করব
এবং হেমন্ত বিশ্ব শর্মা, যিনি এখন আসামের মুখ্যমন্ত্রী, তিনি ত্রিপুরায় প্রচার করতে এসে বলেছিলেন যে এই কথাটা রেকর্ড করে রাখুন, শুধু আমরা ওদের সাহায্য করব তাই নয়, যদি প্রয়োজন হয় দরকার হলে আমরা সংসদে আইন সংশোধন করব। তারপর 2018-তে বিজেপি ক্ষমতায় এলো ত্রিপুরাতে, এবং 2019-এ দ্বিতীয়বারের জন্য দেশে ক্ষমতায় এলো বিজেপি, অর্থাৎ 14-র পর 19-এ লোকসভা নির্বাচন, অর্থাৎ 18-য় ত্রিপুরা এবং 19-এ গোটা দেশে দ্বিতীয়বারের জন্য ক্ষমতা এলো আরও শক্তি নিয়ে। ওই সার্জিক্যাল স্ট্রাইক ফাইকের পর আপনাদের মনে থাকবে 2019 সংবিধান সংশোধনও হয়নি, ত্রিপুরার ছেলেপিলেদের চাকরিরও গল্প হয়নি, উল্টে কি হয়েছিল জানেন? এই শিক্ষকরা যখন 3 বছর অপেক্ষা করলো, 2020-21-এ তারা যখন ভাবলো এই বিজেপি সরকার আমাদের কথার খেলাপ করছে, তারা যখন আন্দোলন করতে গেল, এই শিক্ষকদের লাঠির বাড়ি দিয়ে মেরে পিটিয়ে মাথা ফাটালো বিজেপির সরকার, মাথা ফাটালো। এবং আজকে কি জানেন, 180 জনের ওপরে চিকিৎসক এই শিক্ষক মৃত। ইয়েস, 10,323 জনের মধ্যে 180 জনের ওপরে শিক্ষক আজকে মৃত। কেউ সুইসাইড করেছেন, কেউ স্ট্রোক করে, কেউ হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন। আপনি বুঝতেই পারছেন, কম বয়সী শিক্ষক, এদের ন্যাচারাল ডেথ হওয়ার বয়স নয়, এরা প্রত্যেকে ডিপ্রেশনে, কেউ সুইসাইড করে করে মৃত। এই হচ্ছে বিজেপির রূপ ত্রিপুরায়। আর এই 10,323-এর সৃষ্টিকর্তাকে সিপিএম দুর্নীতি করে। বাংলায় চাকরি বয়স কমিয়ে দিয়ে কারা শিক্ষকদের পিটিয়েছিল? জ্যোতি বসু। কোন পার্টি? সিপিএম। উত্তরপ্রদেশে শিক্ষকদের পেটালো কারা? যোগী আদিত্যনাথ। কোন পার্টি? বিজেপি। এই উত্তরপ্রদেশের বিজেপি, ত্রিপুরার বিজেপি বাংলায় জ্ঞান দেবে, ত্রিপুরার সিপিএম বাংলার সিপিএম বাংলায় জ্ঞান দেবে। এরা এগুলো করে রাখার পর মমতা বন্দ্যোপাধ্যায় তো চেষ্টা করছেন, এরা তো চেষ্টাটুকুনি করেনি। তো আপনাদের কাছে অনুরোধ করবো, দয়া করে এই রাজনৈতিক দলগুলোর ভরসায় থাকবেন না। এরা আপনাদের লাশের ওপর দাঁড়িয়ে রাজনীতি করতে চায়, আপনাদের রাগের উনানে এরা নিজেদের রুটি সেঁকতে চায়। হাত জোর করে বলছি, দিদির ওপরে ভরসা রাখুন, নেত্রীর ওপরে ভরসা রাখুন। উনি অনেক অনেক প্রমিস যা অবধি করেছিলেন, সব কটা প্রমিস উনি রেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কমিটমেন্টই মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিত্বের পরিচায়ক। তিনি যা বলেন করে দেখান। প্লিজ তার উপর একটু ভরসা রাখুন, দয়া করে বামরামের উস্কানিতে পা দেবেন না। এবং আমি আবার বলছি, একজন এই প্রজন্মের ছেলে হিসাবে শিক্ষকদের মার খাওয়াটা, তাদের লাঠির আঘাত করাটা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না। আমাদের সরকারেরও কেউ সমর্থন করে না, আমাদের দলেরও কেউ সমর্থন করে না। আমি আবার বলছি আপনাদের, প্লিজ একটু ধৈর্য ধরুন, একটু সরকারকে কাজ করতে দিন, একটু সরকারকে ভাবতে দিন, কারণ সরকার আপনাদের জন্যই করছে। থ্যাংক ইউ।